আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৯ নম্বর পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ওর বন্ধ চোখের দিকে এক নজর তাকিয়ে ওর গালের সাথে আমার গাল ঘেঁষতে ঘেঁষতে ফিসফিস করে বললাম, এই তুমি এত সুন্দর কেন বলতে পারো? তোমাকে দেখলে আর তোমাকে স্পর্শ করলেই আমি যে আর আমার মধ্যে থাকি না, একটু একটু করে তোমার মাঝে হারাতে শুরু করি। কেন এমন হয় বলতে পারো? কাল ছিলে তুমি অন্য কেউ, কিন্তু দেখো একদিনের ব্যবধানে কেমন করে যেন হয়ে গেলে তুমি আমার জীবন সঙ্গী। তোমার আমার জীবন এক সুতোয় বাধা পড়ল। এদিকে ফাতেমা আমার স্পর্শে চোখ মুখ বন্ধ করে পুরো শরীর শক্ত করে দুই হাতে শাড়ি খামচে ধরে বসে আছে। আমার ভয়ে নাকি আমার স্পর্শ ওকে ব্যাকুল করছে ঠিক বলতে পারবো না, তবে সে একটি কথাও বলছে না। আমি শুধু বকবক করে যাচ্ছি। আমি কিছুক্ষণ চুপ করে থেকে আবার বললাম, এই তুমি চুপ করে আছো কেন? কথা বলো। আচ্ছা তুমি বলো, তোমার কি চাই এ রাতে? তুমি যা চাইবে আমার কাছে তাই দেব। বলো কি চাই? ফাতেমা এবারও কোনো কথা বলছে না। আমি আবার বললাম, এই কি হলো, বলো না তুমি কি চাও আমার কাছে? এবার ফাতেমা হঠাৎ করে বলে ওঠে, আমি মুক্তি চাই আপনার কাছ থেকে, দেবেন? ফাতেমার মুখে কথাটা শোনার সাথে সাথে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেমন যেন একটা কষ্ট অনুভব করছি আমি। কেন হচ্ছে এমন আমার? আমি নিজেকে কঠোর করে বললাম, সেটা তো এখন সম্ভব না বেবি। আগে যদি বলতে তাহলে মুক্তি দিয়ে দিতাম, কিন্তু এখন আমাদের বিয়ে হয়ে গেছে। এখন কি করে ছাড়ি তোমাকে বলো তো? আর আমাকে যদি তোমার এতই অপছন্দ, তাহলে বিয়েতে রাজি হয়েছো কেন? আমাকে বিয়ে না করলেই পারতে। ফাতেমা বলে, আমি তো আপনাকে বিয়ে করতে চাইনি। আপনার কাকার ভয়ে মা আমাকে জোর করেছে এই বিয়ে করতে। কিন্তু আপনি কেন রাজি হলেন? আপনি তো রাজি না হলেও পারতেন। আমি বললাম, তোমার মতো আমাকেও জোর করা হয়েছে, আমাকে হুমকি দেওয়া হয়েছে। আমি যদি তোমাকে বিয়ে না করি তাহলে কাকা বাড়ি ছেড়ে চলে যাবে। দেখো ফাতেমা, 5 বছর বয়সে মা বাবাকে হারিয়েছি। সেই ছোটবেলা থেকে কাকা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। মা বাবার অভাব কখনো বুঝতে দেয়নি। সেই মানুষটা যদি এই বিয়েতে খুশি হয় তাহলে আমি কি করে না করতে পারি বলো? আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, তোমাকে তুলে এনে মারধর করেছি, এটা আমার অন্যায়, আমি স্বীকার যাচ্ছি। তবে বিশ্বাস করো, তখন আমি যা করেছি জেদের বশে করেছি, কিন্তু আমার সাথে যেটা তুমি করেছো সেটা কি অন্যায় ছিল না? এতক্ষণে ফাতেমা অনেকটা স্বাভাবিক হয়েছে, ভয়ও অনেকটা কাটিয়ে উঠেছে। এবার ফাতেমা মনের সাহস নিয়ে বলে, হ্যাঁ অন্যায় ছিল সেটা, আমিও স্বীকার করছি, আমিও আপনার সাথে অন্যায় করেছি। কিন্তু আমি তো জেনে বুঝে করিনি, ভুলবশত হয়ে গেছে। কিন্তু আপনি যা করেছেন স্বইচ্ছায় করেছেন, আমাকে তুলে এনে মারধর করেছেন, সেটা বড় কথা না, তার জন্য আমি আপনাকে মাফ করে দিতাম। কিন্তু আপনি তো আমাকে ধর্ষণ করেছেন, সেটা তো ভুলবশত করেননি, সজ্ঞানে নিজের ইচ্ছায় করেছেন। আপনি বলুন, কোনো মেয়ে কি তার ধর্ষককে স্বামী হিসেবে গ্রহণ করবে? তার সাথে সারা জীবন সংসার করতে চাইবে? আপনার বিচারে কি বলে? আমি বললাম, আমার বিচারে যে ধর্ষণ করেছে তাকে বিয়ে করে সারা জীবন তার সাথে থাকা উচিত। তবে আজ তোমাকে আমি একটা সত্যি কথা বলি, বিশ্বাস করবে কি না আমি জানি না, তবে তা প্রমাণ করার মতো আমার কাছে কোনো ক্লু নেই। আসলে ফাতেমা, আমি তোমাকে ধর্ষণ করিনি, শুধু তোমাকে ভয় দেখানোর জন্য মিথ্যে বলেছিলাম। আমার কথা শুনে ফাতেমা হতবাক হয়ে যায়। সে বিস্ময়ে অবাক হয়ে বলে, বাহ, ভালোই তো মিথ্যে বলতে জানেন আপনি। আপনি কি ভেবেছেন আপনি আমাকে বলবেন আর আমি বিশ্বাস করে নেব? আমি বললাম, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। স্বপনও ঠিক আমাকে একই কথা বলেছিল যে ফাতেমা মরে গেলেও তোকে বিশ্বাস করবে না। ফাতেমা বলে, আমি আপনাকে বিশ্বাস করি না, আর এমনিতেও যে ধর্ষণ করে সে কোনোদিন নিজের মুখে স্বীকার যায় না। আচ্ছা, আপনার কি মনে নেই আপনার কাছে একটা ভিডিও আছে? সেটা নিশ্চয়ই এখনো আপনার ফোনে আছে। সত্যি বলতে ভিডিওর কথা আমি ভুলেই গিয়েছিলাম। ফাতেমা বলাতে এখন মনে পড়ল। আমি বললাম, তোমার মনে আছে? আমি তো ভুলেই গিয়েছিলাম। এবার আমি পকেট থেকে ফোনটা বের করে ওর হাতে দিলাম। আমি বললাম, এই নাও ফোন, ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে সব আমি মিথ্যে বলছি না সত্যি বলছি। ফাতেমার হাতে ফোন দেওয়াতে সে একটু অবাক হয়। ফাতেমা বলে, আপনার ফোন আমাকে দিচ্ছেন কেন? আপনার ফোন আপনি যা করার করুন। আমি বললাম, তোমাকে দেব না তো কাকে দেব? ভুলে যেও না তুমি আমার স্ত্রী, আমার সব কিছুতে তোমার অধিকার আছে, এমনকি আমার উপরও। তাই আমার কোনো কিছুতে হাত দিতে আমার অনুমতির প্রয়োজন নেই। তোমার যেটা ভালো লাগে সেটাই করো।
আজ আমার মুখে এমন কথা শুনে ফাতেমা যেন আমাকে চিনতেই পারছে না। একই সেই মানুষটা যে কিনা কয়েকদিন আগেও জানোয়ারের মতো আমাকে অত্যাচার করেছিল, যার মনে একটুও দয়া মায়া ছিল না আমার প্রতি, যে কিনা আমার সাথে একটু ভালো ব্যবহারও করেনি। সেই মানুষটা হঠাৎ এত পরিবর্তন হয়ে গেল কি করে? উনি কি সত্যিই বদলে গেছে, নাকি এটাও তার একটা ছলনা? ফাতেমার যেন বিশ্বাসই হচ্ছে না আমার প্রতি। ফাতেমা বলে, কিন্তু আমি বললাম, কোনো কিন্তু নয়, ফোনটা ওপেন করে ভিডিওটা দেখো, আর ভয় পেও না। এবার ফাতেমা মনে সাহস নিয়ে ফোন ওপেন করতে গিয়ে দেখে লক। ফাতেমা বলে, আপনার ফোন লক। আমি বললাম, পাসওয়ার্ড লিখো ফাতেমা। ফাতেমা বলে, বলুন। আমি বললাম তো ফাতেমা। আমার কথা শুনে ফাতেমা আরও অবাক হয়ে যায়। ফাতেমা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, আমার নামে পাসওয়ার্ড কোড করেছেন কেন, আর কখন করেছেন? আমি বললাম, কাল রাতে। আর তোমার সাথে যখন আমার জীবন জুড়েই গেছে, তাই এখন থেকে আমার সব কিছুতে তোমার নামটা জুড়ে যাবে। এখন এসব ছাড়ো, তুমি বরং গ্যালারিতে গিয়ে ভিডিওটা দেখো। ফাতেমা বলে, দেখছি। গ্যালারি ওপেন করতেই কালকের ছবিগুলো চোখে পড়ল ফাতেমার। এই ছবিগুলো কখন তুলেছে উনি? তাহলে কি উনি আমাকে চুপি চুপি দেখছিল? তা না হলে এই ছবিগুলো এলো কোত্থেকে? সে যাই হোক, পরে জানা যাবে। প্রায় অনেকক্ষণ খুঁজে ফাতেমা ভিডিওটা পেল। সে এবার আমার দিকে তাকাতেই দেখে আমি অপলক্ষীনভাবে ওর দিকে তাকিয়ে আছি। ফাতেমা কিছু না বলে ভিডিওটা দেখতে লাগলো। ভিডিওটা যত দেখছে তার পুরো শরীরের লোম কাটা দিয়ে যাচ্ছে। নিজের উপরে হওয়া নির্যাতনের ভিডিও নিজেই দেখছে, কারণ সেই রাতের প্রত্যেকটা অত্যাচারের সাক্ষী এই ভিডিও। কিভাবে আমি ওর জামা ছিঁড়েছি, কিভাবে আমি ওকে সিগারেট দিয়ে পুড়িয়েছি, কিভাবে আমি ছুরি দিয়ে ওর শরীরে আঁচড়ের দাগ সৃষ্টি করেছি। এসব দেখে ওর পুরো শরীর শিরশির করে উঠল। কিন্তু পুরো ভিডিওতে অশালীন কিছু পায়নি সে, শুধু লাস্টেই কিস করার একটা দৃশ্য ছাড়া। ভিডিওটা শেষ করে ফাতেমা বলে, সত্যি কি আপনি আমাকে কিছু করেননি? আমি বললাম, হ্যাঁ করেছি। যতবার তোমার কাছে এসেছি আমাকে কন্ট্রোল করতে পারিনি আমি। বারবার তোমাকে ছুঁয়েছি, বারবার তোমাকে জড়িয়ে ধরে কিস করেছি, এছাড়া অন্য কিছু করিনি আমি। তবে আমি এটা বুঝতে পারছি না, তোমাকে আমি ধর্ষণ করলে তোমার তো ওটা বুঝতে পারা উচিত, তোমার অনুভব হওয়া উচিত যে তোমার সাথে কি হয়েছে। কিন্তু তুমি তো কিছুই অনুভব করতে পারলে না, উল্টো আরো মিথ্যেটাকে সত্যি মনে করে বসে আছো। ফাতেমা মেয়েকে রাগ দেখিয়ে বলে, আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে আমি এর আগে আরো কয়েকবার ধর্ষণ হয়েছি, নয়তোবা আমি কারোর সাথে শারীরিক সম্পর্ক করেছি, যার জন্য আমার এসবের অভিজ্ঞতা আছে। আমি বললাম, সেটা আমি কি করে বলবো? আমি তো তোমার সাথে এখনো সহবাস করিনি, করার পরেই তো বুঝতে পারবো। ফাতেমা বলে, তার মানে আপনি আমাকে সন্দেহ করছেন? আমি বললাম, না, শুধুমাত্র তোমার কথার উত্তর দিচ্ছি। দেখো ফাতেমা, যা হয়ে গেছে আগে সেটা পাল্টাতে পারবো না, কিন্তু বর্তমান তুমি আমার স্ত্রী, তাই আগে কি হয়েছে সেটা ভেবে বর্তমান নষ্ট করতে চাই না। তুমি যেমনই হও, আমি তোমাকে নিয়ে সারা জীবন থাকতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু আমি একা চাইলে তো হবে না, তোমার সঙ্গও যে আমার প্রয়োজন। তবে আমি তোমার থেকে বয়সে বড়, একটু বদরাগী, আর একটু কম কথা বলি, আবার তোমাকে মারধরও করেছি। এখন তুমি বলো, এমন একটা মানুষের সাথে তুমি সংসার করবে? ফাতেমা বলে, যদি না বলি তাহলে কি করবেন? আমি বললাম, প্রথমে ভালোবেসে তোমার ভালোবাসা আদায় করার চেষ্টা করব, তাতে যদি না হয় তাহলে জোর করে তোমার ভালোবাসা আদায় করার চেষ্টা করব। ফাতেমা বলে, জোর করেও যদি আমার ভালোবাসা না পান তখন কি করবেন? আমি বললাম, একতরফা ভালোবাসা দিয়ে জীবন চলে না, যে থাকতে চায় না তাকে জোর করে রাখা যায় না। ফাতেমা বলে, তার মানে আপনি আমাকে ছেড়ে দেবেন? কথাটা বলার সময় ফাতেমার মুখ ফ্যাকাশে হয়ে যায়, সেটা আমার চোখে পড়েছে। আমি বললাম, তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে দেব? ফাতেমা বলে, জানি না। আমি এবার ওর মুখের সামনে এসে এক হাতে ওর গালে হাত বুলাতে বুলাতে বললাম, তোমাকে ছেড়ে দেওয়া কি এতই সহজ? তুমি আমার সাথে থাকতে না চাইলেও পায়ে শিকল বেঁধে আমার সাথে থাকতে তোমাকে বাধ্য করব। ফাতেমা এবার আমার চোখের দিকে তাকায়। এই চোখে আজ রাগ, ঘৃণা বা প্রতিশোধের নেশা নেই, আছে শুধু ভালোবাসা। ফাতেমা বলে, কেন? আমি আপনার কে হই যার জন্য আপনি আমাকে পায়ে শিকল বেঁধে রাখবেন? আমি ওর ঠোঁটে আঙ্গুল বুলাতে বুলাতে বললাম, তুমি আমার সব। ফাতেমা বলে, আপনাকে আমার বিশ্বাস হয় না। গতকালকেই তো আপনি আমাকে বিয়ে করতে চাইছিলেন না, তারপর যেভাবেই হোক আপনার সাথে আমার বিয়েটা হয়। কিন্তু এক রাতের ব্যবধানে আপনার এতটা পরিবর্তন সত্যি সন্দেহজনক। আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না, কারণ আপনার আসল রূপ আমি দেখেছি। রেগে গেলে আপনি কি কি করতে পারেন। আমি বললাম, এটা সত্যি, আমি কাল তোমাকে বিয়ে করতে অস্বীকার করেছি, রাজি হতে চাইনি তোমাকে বিয়ে করতে। তার শুধু একটাই রিজন, তা হলো তুমি আমার বয়সে থেকে 10 বছরের ছোট।
এমনকি লাম্বায় আমার থেকে অনেক ছোট। তার উপর তোমাকে আমি অনেক নির্যাতন করেছি, নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি আমি। এই পরিস্থিতিতে তুমিই বলো আমি কি করব। তাই আমি তোমাকে বিয়ে করতে চাইনি। এখন যেভাবেই হোক আমাদের বিয়েটা হয়ে গেছে, তাই আমি সবকিছু মেনে নিয়েছি। মানুষের যেমন একটা খারাপ দিক থাকে তেমন একটা ভালো দিকও থাকে। তুমি আমার খারাপ দিকটা দেখেছো, ভালো দিকটা দেখো, তারপর না হয় বিচার করো। এবার কি তোমার প্রশ্নমালা শেষ হয়েছে নাকি আরও প্রশ্ন আছে? ফাতেমা বলে, আছে। আমি বললাম, তাহলে বলো আর কি জানতে চাও? ফাতেমা বলে, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আমি বললাম, কেন আবার? তুমি জানো না? তুমি আমাকে দেখলেই চেঁচামেচি শুরু করে দাও। আজ আমাদের বাসর রাত, এই রাতেও তুমি চেঁচামেচি শুরু করে দিয়েছ। সবাই শুনলে কি ভাববে বলো তো? তাই আমি বাধ্য হয়ে এখানে নিয়ে এসেছি তোমাকে। এখানে যত চেঁচামেচি করো কেউ শুনবে না। আর কিছু জানার আছে? ফাতেমা বলে, না। আমি বললাম, এবার যা খুশি মন চায় তাই চাও, তবে আমাকে ছেড়ে যাওয়ার কথা ছাড়া। বলো কি চাও? ফাতেমা বলে, আমার কিছু চাই না। আমি বললাম, কিছু চাই না মানে? বাসর রাতে শুনেছি মেয়েরা তার স্বামীর কাছে কিছু না কিছু চায়, তারপর স্বামী চেষ্টা করে সেটা দেওয়ার। এরপর স্বামী তার স্ত্রীর কাছে কিছু চায়, সেটা স্ত্রী চেষ্টা করে দেওয়ার। আর তুমি বলছো তোমার কিছুই চাই না? ফাতেমা বলে, কিছু তো চাওয়ার বাকি নেই, না চাইতেও তো সব পেয়ে গেলাম। আমি অবাক হয়ে বললাম, মানে কি পেয়েছো তুমি? আমি তো তোমাকে কিছুই দিলাম না। ফাতেমা বলে, এই যে আপনাকে বিয়ে করতে চাইনি, অথচ আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল। আজ রাতে আপনার সাথে থাকতে চাইনি, অথচ দেখুন না চাইতেও আপনার সাথে রাত কাটাতে হচ্ছে। কোনো দিনও কল্পনা করিনি এমন বড়লোক ঘরে আমার বিয়ে হবে, অথচ না চাইতেও বড়লোক বাড়িতেই আমার বিয়ে হলো। আর কি চাইবো? যা চাই তা তো হয় না, যা চাই না তাই হয়। তাই এখন আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি ফাতেমার কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারলাম না, হো হো করে হেসে উঠলাম। আমাকে হাসতে দেখে ফাতেমা অবাক হয়ে বলে, কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আমি কি হাসার মতো কিছু বলেছি? আমি বললাম, না তেমন কিছু না, কিন্তু আমার তো তোমাকে কিছু দেওয়ার আছে। ফাতেমা বলে, কি? আমি বললাম, চোখ বন্ধ করো। ফাতেমা ভ্রু কুঁচকে বলে, কেন? চোখ বন্ধ করব কেন? আমি বললাম, আহা এত প্রশ্ন করো কেন? আমি বলছি চোখ বন্ধ করো। ফাতেমা চোখ বন্ধ করলো। আমি বললাম, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। ফাতেমা বলে, এবার আমি পাঞ্জাবের পকেট থেকে ওর জন্য আনা ডায়মন্ড রিং এবং গোল্ডের পায়ের নুপুর বের করলাম। প্রথমে ওর হাতে আংটিটা পরিয়ে দিলাম, তারপর ওর পা ধরতেই ফাতেমার চোখ বন্ধ অবস্থায় পা সরিয়ে বলে, আরে কি করছেন আপনি? আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? আমি বললাম, ওহো এত কথা কেন বলছো তুমি? আমাকে আমার কাজ করতে দাও। ফাতেমা বলে, না না এটা ঠিক না, আপনি আমার পায়ে হাত দিবেন কেন? আমি বললাম, ফাতেমা কোনো কথা না বলে চুপচাপ বসো। এই বলে আমি ওর দুই পা টেনে ধরে দোনো পায়ে নুপুর পরিয়ে দুই পায়ের পাতায় আলতো করে চুম্বন করলাম। ফর্সা পায়ে সোনার নুপুর, যা মানিয়েছে না কি বলবো। এবার আমার বলার অপেক্ষায় রইল না ফাতেমা। সে চোখ খুলে পা সরিয়ে বলে, এটা কি করছেন আপনি? আপনি ভুলে যাচ্ছেন কেন যে আপনি আমার স্বামী? আপনি আমার পায়ে হাত দিতে পারেন না, এমনকি আপনি পায়ে কিস করেছেন। এইটা ঠিক না, আপনি কি আমাকে পাপের ভাগীদার বানাবেন? আমি ওর মুখ চেপে ধরে বললাম, ছি এমন কথা বলতে নেই, আমি যা করেছি ভালোবেসে করেছি। এখন বাদ দাও তো এসব কথা, আগে বলো পায়ের নুপুর পছন্দ হয়েছে তোমার? আমার কথা শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে ফাতেমা অবাক হয়ে যায়, এ কি, এ তো স্বর্ণের নুপুর। ফাতেমা বলে, আপনি কেন শুধু শুধু স্বর্ণের নুপুর কিনতে গেলেন? এসবের কি প্রয়োজন ছিল? আমি বললাম, হ্যাঁ প্রয়োজন ছিল। আচ্ছা রিংটা তোমার পছন্দ হয়েছে? এবার হাতের দিকে তাকিয়ে দেখে ডায়মন্ড রিং। এটা দেখে তো ওর চোখ কপালে উঠে যায়। এত দামি রিং, স্বর্ণের নুপুর, এগুলো কি উনি আমার জন্য কিনেছে? শুধু শুধু টাকা নষ্ট করলো। ফাতেমা অবাক হয়ে বলে, এটা তো। আমি বললাম, এটা ডায়মন্ড রিং। ফাতেমা বলে, হ্যাঁ কিন্তু নিশ্চয়ই অনেক দাম। আমি বললাম, তোমার থেকে দামি কোনো কিছুই না। এখন বলো না তোমার পছন্দ হয়েছে? ফাতেমা বলে, পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না, আমার এগুলো চাই না। এই বলে হাতের আংটি খুলতে গেল। আমি ওর হাত চেপে ধরে বললাম, আরে আরে আংটি খুলছো কেন? আর লাগবে না বললেই হলো। ফাতেমা বলে, বললাম তো আমার লাগবে না। আর আপনি কি মনে করেছেন আমি আপনার মতলব বুঝি না? আমি অবাক হয়ে বললাম, মতলব? কিসের মতলব? এখানে মতলবের কথা আসছে কেন? আর এমনিতেও এগুলো তোমাকে আমি ভালোবেসে নিজে থেকে দিয়েছি, এগুলো তোমার প্রাপ্য, তাহলে এখানে মতলবের কথা আসছে কেন? ফাতেমা বলে, দেখুন কথা ঘোরাবেন না। আপনি কি মনে করেছেন ডায়মন্ড রিং, স্বর্ণের নুপুর এগুলো দিলে আমি সব ভুলে আপনার কথা মেনে নেব? এটা আপনার ভুল ধারণা।
আর কি বললেন যেন? আমার জন্য এগুলো ভালোবেসে এনেছেন। এখানে ভালোবাসা কোথায়? এই 22-23 দিনে এমন কোনো কিছু কি হয়েছে ভালোবাসার মতো? তাহলে এখানে ভালোবাসা এলো কোত্থেকে? আপনি আমার হাত ছাড়ুন, আমাকে এগুলো খুলতে দিন। আর একটা কথা মনে রাখবেন, আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে মানে এই নয় যে সবকিছু ঠিক হয়ে গেছে। একটা কথা ক্লিয়ার ভাবে বলে রাখি, হতে পারেন আপনি বড় লোক, তবে আপনার কোনো যোগ্যতাই নেই আমার স্বামী হওয়ার। আমার মা আমার সম্মানের কথা ভেবে এবং আপনার কাকা ভয় দেখানোর কারণে এই বিয়েতে রাজি হয়েছিল। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর কখনো মানবও না। আরেকটা কথা কি জানেন? আপনার না শিক্ষার অভাব। পড়াশোনা করে শিক্ষা অর্জন করেছেন বটে, কিন্তু মূল শিক্ষায় শিক্ষিত হতে পারেননি। ভালোই হয়েছে, 5 বছর বয়সে আপনার মা বাবা আপনাকে ছেড়ে চলে গেছে, তাই আপনার এমন নিকৃষ্ট রূপটা তাদের দেখতে হয়নি। দেখলে হয়তো সহ করতে পারতো না। এই বলে ফাতেমা চুপ হয়ে গেল। ফাতেমার কথাগুলো শুনে আমি সাথে সাথে ফাতেমার হাত ছেড়ে দিলাম। প্রথম কথাগুলো যেমনই হোক আমি সহ করে নিয়েছি, কিন্তু লাস্টের কথাগুলো কি বলল? আমার মা বাবাকে তুলে কথা বলেছে। কি বলল? 5 বছর বয়সে আমার মা বাবা আমাকে রেখে চলে গিয়েছে, ভালো করেছে। এত বড় কথা? সব দোষ আমার। আমার অন্যায়ের কারণে আমার মা বাবাকে কথা শুনতে হচ্ছে। ফাতেমার কথাগুলো কলিজায় গিয়ে লেগেছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। এত বড় কথা আমাকে বলতে পারলো ও? আমি স্থির হয়ে বসে নিচের দিকে তাকিয়ে আছি। জলে চোখের কোণ ভিজে এসেছে। এদিকে ফাতেমা আংটি আর নুপুর খুলে আমার সামনে রেখেছে। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। না ফাতেমা কিছু বলছে, না আমি ফাতেমাকে কিছু বলছি। এবার আমি চোখ মুছে বললাম, তোমার সাথে অন্যায় আমি করেছি, আমার মৃত মা বাবা করেনি। তোমার অপরাধী আমি, আমার মৃত মা বাবা নয়। তাহলে কেন তুমি আমার মা বাবার কথা বলছো? এবার আমি ফাতেমার দিকে ঘুরে বসলাম। ফাতেমা আমার মুখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি তোমাকে তুলে এনেছি, মারধর করেছি, এর বিনিময়ে তুমি আমাকে কি শাস্তি দেবে দাও। ফাতেমা চুপ করে আছে। আমি বললাম, কি হলো, দাও আমাকে শাস্তি। এবারও ফাতেমা চুপ করে আছে। আমি বললাম, বুঝেছি, আমাকে শাস্তি দিতে তুমি ভয় পাচ্ছ। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার বদলে না হয় আমি আমাকে শাস্তি দিলাম। 2 হাত ফাতেমার সামনে তুলে ধরে বললাম, এই 2 হাত দিয়ে তোমাকে স্পর্শ করেছি, এই 2 হাত দিয়ে তোমাকে মেরেছি, এই 2 হাত দিয়ে সিগারেট দিয়ে তোমার শরীর পুড়িয়েছি, তাই এই 2 হাতের শাস্তি হওয়া উচিত। এই বলে আমি উঠে গিয়ে দরজার ফাঁকে হাত গলিয়ে জোরে চাপ দিলাম। এভাবে একের পর এক 2 হাতে চাপ দিতে থাকি। এবার 2 হাত ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। এটা দেখে ফাতেমা ছুটে আসতে গিয়ে শাড়িতে পা জড়িয়ে পড়ে যায়। কারণ ফাতেমার শাড়ি পরা অভ্যাস নেই, তাই। পড়ে যাওয়ার পরেও ফাতেমা নিজেকে সামলে উঠে দাঁড়ায়, তারপর ছুটে এসে আমার হাত ধরে বাধা দেয়। কিন্তু সে আমার সাথে পারবে কেন? কোথায় আমি আর কোথায় সে? এদিকে ফাতেমা খুব ভয় পেয়ে যায়। ফাতেমা বুঝতে পারেনি ওর কথাগুলো আমি এতটা সিরিয়াসলি নিয়ে নেব। ভাবতে পারেনি ওর কথাগুলোতে আমি কষ্ট পেয়ে এমন কিছু করব। অনেক যুদ্ধ করে যখন ফাতেমা আমাকে দরজার কাছ থেকে সরাতে পারছে না, তখন সে কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন কথা বলবো না, এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দিন। কিন্তু আমি তারপরও দরজার কাছ থেকে সরছি না। ফাতেমা এবার বাধ্য হয়ে আমার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ আমার উপর রাগ করে নিজের ক্ষতি করবেন না। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে শাস্তি দিন, তারপরও এমনটা করবেন না। প্লিজ বন্ধ করুন এসব। এবার আমি পা ঝাঁকড়িয়ে ফাতেমাকে ফেলে দিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। এদিকে আমার সাথে ধস্তাধস্তি করার কারণে ফাতেমার শাড়ি খুলে গেছে, তাই সে উঠে আলমারি থেকে একটা 3 পিস বের করে তাড়াতাড়ি পরে নিল। যেহেতু এই বাসায় আগে ফাতেমা ছিল, তাই কোথায় কি আছে সে জানে। ওর জন্য আগে আনা 3 পিসগুলো এখানে ছিল। ফাতেমা 3 পিস পরে ফাস্টিং বক্স নিয়ে আমার পাশে এসে বসে। মুখে সে আমাকে স্বামী হিসেবে না মানলেও মনে মনে সে আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। গ্রামের মেয়ে তো, তাই স্বামী যেমনই হোক মন থেকে তারা স্বামীকে কখনোই অমান্য করে না। আমার রক্তাক্ত হাত ফাতেমা যখন ব্যান্ডেজ করার জন্য ধরলো, তখন আমি এক ঝটকায় হাত সরিয়ে নিয়ে বললাম, খবরদার, তুমি আমাকে ছোবে না। ফাতেমা বলে, এমন করবেন না প্লিজ, হাত থেকে যে রক্ত পড়ছে, দয়া করে আমাকে ব্যান্ডেজটা করতে দিন। আমি বললাম, রক্ত পড়লে আমার পড়ছে, তাতে তোমার কি? ফাতেমা বলে, কেন আপনি জানেন না আমার কি? এখন বেশি কথা না বলে আমাকে ব্যান্ডেজটা করতে দিন। এই বলে আবার হাত ধরতে চাইল। এবার আমি ধমক দিয়ে বললাম, এই মেয়ে, একবার বললে কি কথা কানে যায় না? বললাম না তুমি আমাকে ছোবে না। এবার ফাতেমা আবার কান্না করে দেয়। কান্না করতে করতে বলে, আমি আপনাকে ছোবো, একবার নয়, 2 বার নয়, 1000 বার ছোবো, কারণ আপনার উপর আমার অধিকার আছে।
আপনি ভুলে যাবেন না আমি আপনার স্ত্রী। আমার কথা শুনতে আপনি বাধ্য। আমি বললাম, কিসের স্ত্রী? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না। তাহলে তুমি কোথাকার স্ত্রী? আর তুমি আমার কাছ থেকে মুক্তি চাও, তাই তো? চলো, বাসায় চলো। সবার সামনে তোমাকে আজ আমি মুক্তি দিয়ে দেব। মুক্তি দেওয়া মানেই তো ছেড়ে দেওয়া। এটা ফাতেমা বুঝতে পারলো। এবার সে সত্যি ভয় পেয়ে গেল। গতকাল রাতে বিয়ে হয়েছে, আর আজ রাতে তার স্বামী তাকে ছেড়ে দেবে। এটা সবাই জানলে কি ভাববে? আর আমার মা, সে তো আমার মুখও দেখতে চাইবে না। গ্রামের বাড়িতে জানাজানি হলে আমার মায়ের মানসম্মান কিছু থাকবে না। এসব ভেবে হঠাৎ ফাতেমা আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, এতটা কঠোর হবেন না আপনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি মুক্তি চাই না। আপনি বলেছিলেন আমাকে কখনো ছাড়বেন না, তাহলে এখন কেন বলছেন আমাকে মুক্তি দিয়ে দেবেন? আমার মুক্তি চাই না। আমি আপনার সাথে থাকবো, কোথাও যাব না। আরও নানান কথা বলতে লাগলো আর কান্না করতে লাগলো। আমি চুপচাপ বসে শুধু শুনে যাচ্ছি। ওকে বাধাও দিচ্ছি না, কিছু বলছিও না। এবার ফাতেমা কান্না করতে করতে আমার পা ছেড়ে দুই পায়ের মাঝখানে বসে আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে পায়ের উপর মাথা রেখে কান্না করছে। কান্না করতে করতে ওর হেঁচকি উঠে গেছে। তারপরও আমি ওকে কিছু বললাম না, ঠিক আগের মতো বসে আছি। আমার কোমর জড়িয়ে ধরে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল ফাতেমা। এদিকে আমার হাতের রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। আমি লক্ষ্য করলাম ফাতেমা ঘুমের মধ্যেও হেঁচকি তুলছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর নিষ্পাপ মুখের দিকে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর পড়ে আছে। পাশে ফাস্টিং বক্স রাখা ছিল। কোনো রকম হাত ড্রেসিং করে ব্যান্ডেজ করে নিলাম। এরপর ওর মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিলাম। কান্না করতে